আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১ রাতে বুধবার খুব গুরুত্বপূর্ণ দুটি কমিশন, জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিশন এবং বিচার বিভাগ সংস্কার বিষয়ক কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আমরা বিচার বিভাগীয় সংস্কার যে কমিশন সেটি নিয়েই আমরা আলোচনা করতে চাই। তারা কী সুপারিশ করলো, জনগণের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য কতটুকু ফলপ্রসূ হবে বা সেগুলো কতটুকু বাস্তবায়নযোগ্য, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মাজদার হোসেন, রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। অ্যাডভোকেট মাজদার হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কমিশনের সদস্য ছিলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যদি সরাসরি আপনার কাছে আমি প্রশ্ন করি যে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত দক্ষ বিচার বিভাগ গঠনে আপনাদের কমিশন মানে মূল যে বিষয়গুলো আপনারা টাচ করেছেন সেখান থেকে আমি একটু সংক্ষেপে জানতে চাই কোন কোন বিষয়ের উপর আপনারা টাচ করেছেন মৌলিক যে জায়গাগুলোতে। বিগত ৫৩ বছর স্বাধীনতা অর্জনের পর আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা জানি জনকল্যাণেই আমরা রাষ্ট্র কাঠামো সহ সকল প্রতিষ্ঠান কাজ করে থাকে মানব সেবার জন্যে, সহজ ভাষায় যেটা আমরা বলি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই ৫৩ বছরের ইতিহাস, আমি বিচার বিভাগ রিলেটেডই কথা বলছি। বিচার বিভাগের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব জন আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি। উপরন্ত বিগত ১৫ বছরের ইতিহাস আমি নাই বললাম, আপনারা সবাই জানেন। এই যে বিচার বিভাগ সম্পর্কে অনাস্থা এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা না থাকা, এটা তো একদিনে ঘটেনি, দিনে দিনে ঘটেছে। আমরা বিচার কমিশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং বিচারালয়ের দুর্নীতি, এই দুইটি জিনিসকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং সেই লক্ষ্যেই আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে আমাদের সংবিধানে বলা হয়েছে ফ্রম দ্য বার অ্যান্ড ফ্রম দ্য বেঞ্চ বিচারপতি নিয়োগ হবে। কিন্তু কি প্রক্রিয়ায় নিয়োগ হবে, তাদের যোগ্যতা কি, এগুলো কিছুই বলা হয় নাই। তা আমরা এগুলা ফিক্স করেছি। এর আগে এই ৫৩ বছরে সংবিধানের এই অস্পষ্টতা বা রুল মেকিং পাওয়ার যেটা প্রধান বিচারপতি ছিল সেটা ইমপ্লিমেন্ট হয় নাই। আমরা এবার এটা করে ফেলেছি। এটা করে আমরা বলেছি যে নিয়োগের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া লাগবে। একজন বিচার বিভাগে কর্মরত অধস্তন আদালতের এবং হাইকোর্টে কর্মরত আইনজীবীর কিছু ক্রাইটেরিয়া আমরা ফিক্স আপ করেছি। প্রধান বিচারপতির ক্ষেত্রে না, ইন জেনারেল হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও আমরা বিধি প্রণয়ন করেছি, প্রস্তাব দিয়েছি। আমি একটু প্রধান বিচারপতিরা শুনতে চাই, প্রধান বিচারপতি এগুলো করতে গিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়। গুড। প্রতিবারই প্রধান বিচারপতি নিয়োগ করতে দলীয় ইনক্লাইনমেন্ট দেখা হয়েছে, আমরা এটা এবার রাখিনি। আমরা বলেছি হাইকোর্ট বিভাগে বা অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ যিনি বিচারপতি থাকবেন অ্যাপিলেট ডিভিশনের, তিনিই পদাধিকার বলে প্রধান বিচারপতি না। এবার আমরা বিধেয় করে দিচ্ছি এবং এখানে আইন করে দিতে চাচ্ছি এবং সেই আইন অলরেডি আপনারা জানেন প্রজ্ঞাপন অলরেডি হয়ে গেছে। ওটা হয়ে গেছে, কিন্তু মানা কি হবে? যদি কেউ না মানে তার জন্য কি হবে? আইন না মানে এটা ইন জেনারেল। সংবিধানও তো আমরা মানিনি আজ ৫৩ বছর। সংবিধানকে আমরা মেনেছি। ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারে মানুষের যে মৌলিক অধিকার দিয়েছে, মানুষ কি তার মৌলিক অধিকার, কথা বলার অধিকার, চলার অধিকার, এগুলি কি কেউ ভোগ করতে পেরেছে? সব ইনফ্রিজ হয়েছে, ভাইলেশন হয়েছে, রাতচাঁদ হয়েছে। এগুলো হয়নি, ওটা বললে তো হবে না। এখন আমরা কি করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য? আমার প্রশ্নটা ওইখানে যে আগেও তো নিয়ম ছিল জ্যেষ্ঠতা ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ হবে, কিন্তু আমাদের দেখেছি যেগুলো ভায়োলেট করা হয়েছে। সংবিধানে এটা ছিল না। এটা সংবিধানের সংযোজনের কথা বলছেন আপনারা? আমরা আচ্ছা, আইনে প্রজ্ঞাপন করে দিয়েছি। পরবর্তীতে সংবিধানও এটা প্রয়োজন হলে সংবিধান করবে যে কোনো ক্রমেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে না। কিন্তু আগে এরকম কোনো বিধি না থাকার কারণে প্রত্যেকটা রাজনৈতিক সরকার যারা ছিল তারা হর হামেশা তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে যাকে দিয়ে তার কাজ হবে সেই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী এই প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট করেছে। আমরা এটার নিরোধ চাই। এটা আমরা এটা যেন না হয় সেটা চাওয়ার কারণে এটা ম্যান্ডেটরি একটা বিধান করেছি। তেমনিভাবে হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগের ক্ষেত্রে, আইনজীবীদের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট বিধান করেছি। মিনিমাম তাদেরকে তাদের যেমন নিম্ন আদালতের বিচারকেরাকে যখন হাইকোর্টে বিচার করা হয় তখন তাদের জেলা জজ হতে হয়। একজন জেলা জজ আপনি জানেন চাকরিতে ঢোকার প্রায় ৩০-৪০ বছর, অর্থাৎ তার এজ ৫০ পার হয়ে যাওয়ার পরে তিনি হাইকোর্টে এলিভেটেড হতে পারেন, কারো তারও বেশি হয়। ফলে তারা ৬ বছর ৮ বছরের বেশি হাইকোর্টে থাকতে পারে না। অন দ্য আদার হ্যান্ড ১০ বছর পূর্ণ হলেই
হাইকোর্টে বিচারপতি হওয়া যায়, এই বিধানের কারণে অনেক নবীন আইনজীবী 10 বছর পূর্ণ হলে মানে কি আইনজীবীদের মধ্যে থেকে, তাহলে সে কত বছর আপনি ওখানে থাকছে? এই যে বৈষম্য, এই যে দক্ষতাবিহীন একজনকে আপনি হাইকোর্টে এলিভেটেড করে দিলেন, আপনাকে এটা ভাবতে হবে না? এই জন্য আমরা তারাকে নিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রে আমরা কোয়ালিটি ইনশিওর করতে চাই। উনি 10 বছরে কি করেছেন হাইকোর্টে? গত 23 জন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপনারা, আমি শুনি বিভিন্ন আমাদের আইনজীবীগণ এবং অংশীজন বলে থাকে, অনেকে এমন আছে যারা হাইকোর্টে কোনোদিনও আসেনি কিন্তু তারা বিচারপতি হয়েছে। মাহবুবউদ্দিন খোকন সাহেবই বলেন যে আমরা এর কোনোদিন এর একা হাইকোর্টে দেখিনি। আমরা চেয়েছি 10 বছর যে তুমি হাইকোর্টে কাজ করলা, কি কি কাজ করেছো তার একটা ফেরিস্তি চাই। কোন কোন মামলায় তুমি অ্যাপিয়ার করেছো, কি কি জাজমেন্ট অবটেন হয়েছে, এগুলা নিরীক্ষা করব আমরা। তেমনি জেলা জজেরা, আপনি জানেন জেলা জজদের প্রতি মাসে অনেকগুলো মামলার রায় দিতে হয়। তারপরও আমরা বলেছি জেলা জজ হিসাবে তার কিছু গুরুত্বপূর্ণ 3-4 বছরের জাজমেন্ট আমরা দেখব, তার পাস্ট পারফরমেন্স আমরা দেখব, তারপর বাছাই করে ওখানে নিয়োগ করব। রিজিড প্রভিশন আমরা তৈরি করেছি। ফারুক, এগুলো আইনে রূপান্তর করা হলো, কিন্তু আইন তো আবার চেঞ্জও করা যায়, মানে এইগুলোর সেফগার্ড কি যদি এগুলো আইনে পরিণতই হয়, কিন্তু সেগুলোর সুরক্ষা কি? রাজনৈতিক দলগুলো তো আমরা দেখেছি এর আগে আইন পরিবর্তন করেছে, যা কিছু করা হয়েছে জনগণের স্বার্থে সেগুলো তাদের স্বার্থে আবার পরিবর্তন করা হলো, কিন্তু যাতে একেবারেই কিছু না করা হয় এমন কোনো রক্ষা কবচ থাকতে পারে? যা করা হয়েছে সুপারিশ নিঃসন্দেহে আমাদের কাছে মনে হচ্ছে ভালো, অন্তত যে দুটি শুনলাম, এর বাইরে কোনো ধরনের শঙ্কা থেকে যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আমার আজকে ভালো লাগছে যে আইনাঙ্গনে আমরা একটা নাম শুনে এসেছি অনেক ছোটবেলা থেকে মানে প্র্যাকটিসের শুরু থেকেই, মাজদার হোসেন, যার মামলার প্রেক্ষিতে, রায়ের প্রেক্ষিতে জুডিশিয়াল সেপারেশনের স্বপ্ন দেখা শুরু করেছে। এবং স্বপ্ন দেখার কিন্তু একটা পদক্ষেপ এই যে জাজ নিয়োগের যে নীতিমালা। আমি হাইকোর্টে ধরেন 20-22 বছর অ্যাপিল বিভাগে ওকালতি করি, এবং আমার পেশা যেহেতু ওকালতি শুধু, আর যেহেতু মাঝামাঝি আর কোনো পেশা নাই, তো সুতরাং এখানেই থাকতে হয়। তো এখানে থেকে যেটি হচ্ছে সেটি হচ্ছে, আমরা হাইকোর্টে বিচারপতি নিয়োগের ব্যাপারে শুধু বলি যে একজনের সুইট উইলেই বিচারপতি নিয়োগ হয়ে যায়। অর্থাৎ আপনার যদি ক্ষমতাসীন কারোর সাথে টাচ থাকে, আপনি কোর্টে আসার দরকার নাই, উনি বলে দিলে হয়ে যায়, সুইট উইল। এখন আমি বলছি সুইট উইলের কারণে কি হলো, এটা আসিফ নজরুল সাহেব বলেছেন, জয় বাংলা, একসময় জয় বাংলা নিয়োগ হয়েছে, একমাত্র ক্রাইটেরিয়া জয় বাংলা, আরেক সময় জিন্দাবাদ নিয়োগ হয়েছে, এবং রাইটলি এই দুইটা শব্দ অ্যাড্রেস করা হয়েছে। অ্যাড্রেস করার ফলে আমরা মূল সমস্যাতে গেলাম। এখন তাহলে কি হবে? আমাদের যারা নিরীহ আইনজীবী তারা মনে করে যে যদি এই পদ্ধতি চলতেই থাকে তাহলে ভালো ছেলে পেলে আসবে না, আর কেউ, সবাই শুধু তোষামদি করবে ও পদচুম্বন করবে, নেতার নামে জিন্দাবাদ দিবে। এই হাইকোর্টে যে মারামারি হয় লয়ারে, শুধু এগুলোর জন্য, কেউ অ্যাটর্নি জেনারেল অফিস দখল করবে, কেউ জাজ হয়ে যাবে, কেউ দলীয় ক্যাডার হবে। এই যে আইন করার মাধ্যমে এগুলার কিছুটা হলেও নিরসন হবে। আমি বলছি যে শুভ সূচনা কি আমরা বলে আসছি যে ভাই তুমি তো অন্তত 10টা মামলা করবা, তো তুমি তো আর্গুমেন্ট করবা, তুমি একটা মামলা রায় দিতে হলে তো আগে তুমি স্কেলেটন করতে হবে। এখন এই ক্রাইটেরিয়ায় যেই সেট আপ করা হয়েছে, 10 জন যদি বসে, একজনের সুইট উইল তো আর হবে না। অ্যাটলিস্ট শুভ সূচনা। আপনি বলছেন যে এরকম হইলে যদি না মানা হয়, না মানার বিধানটা এখানে নাই, সেটি আপনি রাইটলি বলেছেন, এটিও রাখতে হবে। অর্থাৎ দায়হীন কেউ থাকতে পারবে না। তুমি যদি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অথরিটি তোমাকে দেই, তুমি যদি রং অ্যাপয়েন্টমেন্ট দাও, তোমার শাস্তি হবে না? শাস্তির বিধান যদি না থাকে তাহলে হবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আজকে যে ক্রাইটেরিয়ার মাধ্যমে সেট করে আজকে যা করা হয়েছে, এটি আমি মনে করি, আমি সাপোর্ট করি, আমি মনে করি ভালো, মঙ্গল, শুভ। পাশাপাশি আরেকটা কথা বলি, আমাদের সুপ্রিম কোর্টে এখন আলোচনা হচ্ছে যে আমাদের যিনি প্রধান বিচারপতি, উনি অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত, যেটা বলছে যে উনি যদি বলে যে ভাই যারা যারা বিচারপতি হবা তোমাদেরকে আমি 3 মিনিটের ইন্টারভিউ নেব, তাইলে 75% যাবে না। ওনার ইন্টারভিউর ভয়ে বলতে, অর্থাৎ উনি যে প্রশ্নটা করবে ইংরেজিতে অথবা বাংলাতে, এটা বোঝার মতো সক্ষম আমরা এখনো কম বিচারপতির মধ্যে আছে, কম আছে। আমরা লয়ারের ভিতর, আমি বলি না সবাই, আমি আন্ডারমাইনও করতেছি না, সুপ্রিম কোর্টের লয়ার অনেক লার্নেড, অনেক জ্ঞানী, বাট আমি বলতেছি যারা যে প্রক্রিয়া এখন হচ্ছে তারা কিন্তু যাবে না। তার মানে প্রথম ধাপে আপনি 50% ভালোর দিকে যাচ্ছেন, 50% ভালো পাবেন। তা আমি যেটি আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে, মানুষ মুখিয়ে আছে, একটা প্রতিষ্ঠান যদি ভালো চলে, একটা, তাহলে অন্যান্য প্রতিষ্ঠান যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো ভালো হতে বাধ্য। কেন আমি বলি, শাস্তিটা যদি নিশ্চিত হয় এখান থেকে, তাহলে ভালো হতে বাধ্য। আর আপনি বলছেন যে কাগজের লেখা থাকলে যদি না মানে, আগে কাগজেও লেখা ছিল না, আমি বলছি হয়তো আপনি বড় চেম্বারের জুনিয়র হতে হবে, অথবা বড় রাজনৈতিক দলের আপনি ক্যাডার হতে হবে, বড় রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট হতে হবে, আপনার নাম করা সিনিয়র থাকতে হবে। সাধারণ আমরা যারা ওকালতি করি, আমরা
তাদের কোনো সম্ভাবনা ছিল না, এখন এই আইনের ফলে একটা সম্ভাবনা দেখা দিছে যে এদেরকেও হয়তো যারা প্র্যাকটিস দেখবে। অ্যাপিলেট ডিভিশন তো আগে কি হতো, 25-30 বছর আগেও এরকম ছিল, চিফ জাস্টিস তার প্র্যাকটিস দেখে ওকে ডাকতো, ডেকে বলতো যে আপনাকে আমরা উপরে নিতে চাই, আপনি কি বলেন, কি বিনয়ের সাথে। আর এখন পা ধরতে 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 এমনও শোনা যায় অনেক টাকা পয়সারও নাকি লেনদেন হয়। আমি বিশ্বাস করি না, এই প্রিমাইজে বিশ্বাস করি না, কিন্তু এই যে পাবলিক পারসেপশন, এই যে জনশ্রুতি, এগুলো তো অ্যাভয়েড করতে পারবেন না। এই আইন হয়তো এগুলার থেকে কিছুটা আমাদের পরিত্রাণ দিবে যদি ম্যান বিহাইন্ড যারা এখানে অ্যাক্ট করবে, এই কমিটিতে যারা থাকবে, তারা যদি আল্লাহর আস্তে সততার সাথে নির্মোহভাবে তাদের মাইম্যান বাদ দিয়া যদি নিয়োগ দেয়, অবশ্যই এই আইন ফলপ্রসূ হবে, অবশ্যই এই আইন আলোর মুখ দেখবে এবং প্রান্তিক মানুষ একটা স্বস্তির জায়গা খুঁজে পাবে। অ্যাডভোকেট মাজহারুল হোসেন, মামলা তদন্তের জন্য পুলিশকে নয়, আপনার স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে বলেছেন, তদন্ত সংস্থা, এবং একই সঙ্গে বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন এবং দুর্নীতি বন্ধে বিচারকদের সম্পদের নজরদারির কথা আপনি নিজেই একটু আগে যেটা বললেন, সেগুলো করা হয়েছে। আমার কথা হচ্ছে যে, আচ্ছা, আমি বারবার রক্ষা কবচের কথা বলছি, তখন এটা খুব দরকার। আইন তো আমাদের অনেক আছে, কেউ প্রতিপালন করে, কেউ করে না, না করলে কি বিধান হওয়া উচিত সেইগুলো আর আমাদের নাই। অর্থাৎ যারা গেম প্লেয়ার তাদের জন্য কোনো বা এটা কি বলা যায়, আইন যারা বাস্তবায়ন করবেন, না করলে কি হয় সেই ধরনের কোনো ব্যবস্থা তো আমাদের নেই। ঠিক সেই জায়গা থেকে আমি বলছি যে স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন হলো, তার উপরে কোনো প্রভাব থাকবে না, এর উপরে যারা থাকবে। আপনি বিচারপতিদের নিয়োগের কথা বলছেন, বিভিন্ন আইন আমি আগে জিজ্ঞেস করেছি যে না করলে কি হবে, এই ধরনের প্রভিশন কোনো রাখা হচ্ছে কিনা? জি না, এ ধরনের কোনো প্রভিশনের প্রস্তাব আমাদের সংস্কার কমিশন দেয় নাই। কারণ হচ্ছে এই যে আমাদের দেশে মোটামুটি যে আপনাকে একটা কাউন্টার বিষয় তুলে ধরে আপনার সামনে, সাগর রুমি মামলায় মাত্র 115 বার, মাত্র 100 বার 15 বার। অন দ্য আদার হ্যান্ড কলকাতায় যান, 30 ডেজের মধ্যে আপনাকে যে কোনো ক্রিমিনাল অফেন্সের তদন্ত কমপ্লিট করে প্রতিবেদন দেওয়া ম্যান্ডেটরি করা হয়েছে এবং তারা সেটা করতে পারছে। পাশের দেশ, তো আমরা কেন পারবো না? এতদিন কেন লাগবে? এখন চোখ বন্ধ না রেখে চোখ খুলে যদি দেখেন, সাগর রুমির তদন্ত না হওয়ার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং বড় বড় নেতা যারা রাঘব বোয়াল এটার পিছনে আছেন, তাদেরকে বাঁচানোর উদ্দেশ্যে এই তদন্তটা উদ্দেশ্য প্রণোদিতভাবে র্যাবে যাক, তার সিআইডিতে যাক, এসবিতে যাক, ওগুলো কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে, টার্গেট হচ্ছে, অবজেক্ট হচ্ছে যে এটার যেন তদন্ত না হয়। এটাই ছিল তাদের অবজেক্ট ভিতরে ভিতরে, যার কারণে প্রচলিত আইনে যাই থাক না কেন সেটাকে বাইপাস করে, সেটাকে পদদলিত করে এটাকে এক্সিকিউট করা হয়েছে। তা আমরা যদি এরকম রিজিড প্রভিশন করে, আমাদের সিআরপিসিতে এটা নাই যে কতদিনে আপনি তদন্ত রিপোর্ট দিবেন। আপনাকে আরো দুঃখের বিষয় বলে, আমি ফিল্ডে, আমি তো বিচারক ছিলাম, একটা মার্ডার কেস যদি 20 বছর পর ট্রায়ালে আসে, তাহলে আলামত নষ্ট হয়ে যাবে, এগুলো কি থাকে? কিচ্ছু থাকে না। এভিডেন্স, অনেকে ওরাল সাক্ষীরা মারা যায়, এভিডেন্স ডিস্ট্রয় হয়ে যায়। একটা রেপ মামলার এভিডেন্স আর পাওয়া যায় না, বিনা বিচারে আসামি রেখে আমরা ছেড়ে দিই। আমি ফিল্ডে লক্ষ্য করে দেখেছি, আমি প্রায় 4 দশক বিচারকের চেয়ারে ছিলাম। ক্রিমিনাল মামলা 100টা হত্যা মামলায় ডিস্ট্রিক্ট লেভেলে 10টা তো আমরা কনভিকশন দিতে পারি না। কি করুণ অবস্থা! এই যে 10টা আমরা কনভিকশন দিলাম, হাইকোর্টে এসে এর মধ্যে 5 থেকে 7টা আবার খালাস পেয়ে যায় নানান আইনের ফাঁক ফোকরের কারণে। থাকলো 2-3টা, ওখানকার মধ্যেও আরো কিছু চলে যায়। তাহলে এর জন্য দায়ী কে? বারবার আপনারা পেপারে দেখবেন যে তদন্তকারীর জন্য এই ত্রুটির জন্য, এই ত্রুটির জন্য এটা ন্যায় বিচার প্রদান করা সম্ভব হয় না। তাহলে রিডিউসড অফ টাইমটাকে ম্যান্ডেটরি নয়। আপনাকে অন দ্য আদার হ্যান্ড মধ্যপ্রাচ্যে চলে যান, একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে বা কোনোভাবে মার্ডার হলো, পুলিশ এবং ইনভেস্টিগেশন অথরিটি উইদিন 15 ডেজ এটার সমস্ত কার্যক্রম সম্পন্ন করে বিচারকের কাছে নিয়ে যায়। বিচারক আর 15 থেকে 20 দিনের মধ্যে একটা জাজমেন্ট ডেলিভারি করে এক্সিকিউশনে চলে যায়। অর্থাৎ এখন খোদ আমি বলতে বাধ্য হচ্ছি, সৌদি আরব, ইরানে, আপনাদের অনেকেই অপছন্দ হবে, সেখানে একটা হত্যা মামলা 1 মাসও ডিউরেশন থাকে না। পৃথিবীতে কোথাও এটা নাই, অনন্য বিচার ব্যবস্থা। আর আমাদের দেশে বললাম সাগর রুমির 115 বার গেছে, এরকম প্রত্যেকটা হত্যা মামলায় ডিলের কারণে আমরা বিচারের নামে প্রহসন চলছে। আমরা এখানে বলতে চাই, এমন একটা ইউনিট থাকবে যেটা পুলিশ কর্তৃক নিয়ন্ত্রিত হবে না, পলিটিক্যাল অথরিটি কর্তৃক চোখ রাঙানো যাবে না,
আমি একটা প্রশ্ন করি যে 115 বার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময় নেওয়া হলো, হ্যাঁ, এরা সময় চায় আর হাইকোর্ট থেকে সময় দেওয়া হয়, সময় চায়, সময় দেওয়া হয়। আদালত দুই একবার ভৎসনা করেছে যে কেন এতবার সময় নিতে হচ্ছে বা তদন্ত প্রতিবেদন দেওয়া যাচ্ছে না কেন, পুলিশ থেকে র্যাবে দেওয়া হলো, র্যাব থেকে আবার তাদেরকে ভৎসনা করা হলো। কিন্তু কথা হচ্ছে যে আমরা কি এই যে আইনের যে পুঁথিগত শব্দ, এই শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবো? এখানে কি আদালতে কিছু করার থাকে না? অবশ্যই, খুবই সুন্দর। দেখেন, আদালত যে বিধিবদ্ধ আইন দ্বারা বিচার করে এটা মৌলিক না। আমি আমার কর্মজীবন থেকে বলছি, ডিসক্রিয়েশন পাওয়ার অফ জাজেস সব কথা আইন বলে দিতে পারে না। আইনের আরেকটা লিমিটেশন হচ্ছে, আজকে যে আইন তৈরি করেছেন 10 বছর পর এটা ডিমান্ড হচ্ছে সমাজ পরিবর্তনের সাথে সাথে ইউটিলিটি শেষ হয়ে যায়, এটাকে ফেলে দিতে হয়। দুনিয়ার সব দেশে করে, সভ্য দেশে করে, ইভেন শরিয়ালতেও এটা আছে। তো আমাদের বিচারকদের এখানে অব্লিগেশন, এটা খুব ভাইটাল একটা কোশ্চেন। বিচারকদের একটা অব্লিগেশন আইনে যাই থাক না কেন, তার ডিসক্রিয়েশন পাওয়ার দিয়ে এখানে ডিটারেন্ট একটা অর্ডার দেওয়া উচিত, যেন এটাই আর ডিলে না হয়। এটা দুঃখজনক হলেও সত্য, আমাদের অধস্তন আদালত, উচ্চ আদালত এ বিষয়ে কোনো শক্ত আদেশ দেয়নি, আর দিবেই বা কেন? আমরা তো, উনি একটু আগেই বললেন যে আমরা কারা ওখানে ওই চেয়ারগুলো বসে থাকি, অন্যের ডিজায়ার পারপাস করার জন্য, অন্যের ইচ্ছা এক্সিকিউট করার জন্য যদি আমি থাকি। নিরপেক্ষ, স্বচ্ছ, দেশপ্রেম এবং দক্ষ ও মেধাবী লোক যদি ওখানে না দেন, আপনি দলীয় ভিত্তিতে বিশেষ কারণে পকেটের লিস্ট বের করে যদি নিয়োগ দেন, তাহলে কি করে আপনি এটা আশা করেন? এক্স্যাক্টলি। আমি একটু বেশ ফারুক, দুর্নীতি বন্ধ বিচারকদের সম্পদের নজরদারির জন্য সুপারিশ করা হয়েছে। আপনি কি মনে করেন যে দুর্নীতি এর মধ্যে দিয়ে বন্ধ হবে? দুর্নীতি প্রতিরোধের জন্য তো আমাদের কত আইন রয়েছে, আলাদা তদন্ত সংস্থা রয়েছে, দুর্নীতি দমন কমিশন রয়েছে। বিচারকদের এই বিষয়টা তো সাম্প্রতিক সময় অনেক বেশি আলোচিত। তো আইনি বেড়াজাল দিয়ে শুধুমাত্র তাদের দুর্নীতির পথকে মানে একটা জায়গা আনা যাবে কিনা? দেখেন, আমাকে যদি এখন আপনি বলেন যে সম্পদের হিসেব বিবরণী দেন, আমি তো 1 সেকেন্ডে দিয়ে দিব আমার ফাইল টেল যা আছে সব। আমি কখন দেব না? যখন আমার স্ত্রীর নামে থাকবে, আমার সন্তানের নামে থাকবে, আমার দেশ বিদেশে থাকবে, তখনই তো। তো আপনার পারপাসটা কি? আপনি যেই লোকটা বিচার করবে, জি, আমি বিচারে বলবো না, আমাদের সমাজে যে বিচার করবে বলে বিচারের 2টা পার্ট, অবিচার এবং ন্যায় বিচার। ওই যে আমরা এখন অবিচার করতেছি অবিচারক নিয়োগ করার কারণে, আর ন্যায় বিচার করবে সে, তার তো সব কিছু স্বচ্ছ থাকতে হবে। মানি হয়েছে ফার্স্ট গড। মানি দিয়ে আপনি যেমন এখন মানি দিয়ে এই যে আমাদের এই যে বিপ্লবী অনেক তরুণ যারা আমাদের স্বপ্ন দেখিয়েছে, আমাদের বিপ্লব ঘটিয়েছে নির্মোহভাবে, তাদেরকে এখন পারচেজ করা, তাদেরকে বুক করা, তাদেরকে হায়ার করার যেই প্রতিযোগিতা আমরা দেখছি, তো মানি আনতেছি এই কারণে, এই বিচারক যিনি হবেন তিনি একদম নির্মোহ নির্লোভ হতে হবে। তো উনি, আপনি এখন 10 টাকা আছে, আপনি 2 বছর পরে যদি আপনার 1000 টাকা থাকে, তাহলে আপনি হিসাব দিবেন না? আমি একটা কথা বলি, ইংল্যান্ডে আমি যখন পড়াকালীন সময়ে লর্ড ড্যানিং নামে একজন বিচারপতি আছে, স্যাররা জানবেন, বিখ্যাত। আমি অনেকটা ওনার প্রেমেই পড়েছি। আমি যে কোনো কোর্টে গেলে এটা উদ্ধৃতি দিই। উনি বলছে, প্রথম তুমি যদি জাজ হও, বিচারক হও, তাহলে কি বলছে, উনি কোর্টে দাঁড়িয়ে বলছে, আই হ্যাড নট শোন টু ডু ইনজাস্টিস অ্যাকর্ডিং টু ল। আমি শপথ নিনি এখানে আইন অনুযায়ী অবিচার করতে, অর্থাৎ আমার আইনে অবিচার আছে। যেমন সাগর রুনিকে 83,000 বার দেওয়া আইনে আছে, দাও ফার্দার, কিন্তু আমি তো এই অবিচার করতে এখানে শপথ নিইনি। বিচারকের ডিসক্রিপশন স্যার বলছে। এই বিচারক যদি আপনি নিতে চান, তাহলে আপনি ছাঁকনি লাগবে, তো ছেকে বের করতে হবে। তো থেকে না বের করে আপনি যদি দলীয় ক্যাডার বিচারপতি নিয়োগ দেন এবং সে নিয়োগের আগে বলে যে ভাই আমি তোমার পারপাস সার্ভ করব, যেটি হয়ে আসছে, কেউ বিচারক হয়েছে, কেউ দরজায় লাথি মেরে, কেউ বিচারক হয়েছে ওখানে আরেকজনের নাক ফাটিয়ে, কেউ বিচারক হয়েছে ওই যে বেগম খালেদা জিয়াকে শাস্তি বাড়িয়ে কমিয়ে অমুক সমুক বা হোয়াট এভার ইট ইজ, আমি হয়তো এইভাবে যদি বলি, তাহলে আপনি অমন বিচারক নিয়োগ করতে হবে শুরুতেই। যে বিচারক বলবে যে আমি নিয়োগের আগেই শপথের আগেই হিসাব নিকাশ আমি চিফ জাস্টিসের কাছে দিয়ে অন মিডিয়া বলবো যে দেখ লোক, আমার দিস ইজ দ্য সম্পদ। আর আরেকটা কথা বলি আপনাকে, ইংল্যান্ডে যেটি বলছেন স্যার, যেটি বলছে কেস ম্যানেজমেন্ট একটা আছে সিআরপিসিতে, কেস ম্যানেজমেন্ট প্রথম হিয়ারিংয়ে 2 পক্ষই এসে বলে কেস ম্যানেজমেন্ট হিয়ারিংয়ে যে এই মামলাটা আমরা 7টা ডেটে শেষ করব। 7টা ডেটের ভিতর আপনারা 2 পক্ষ বলেন কোন ডেটে আপনারা ফ্রি আছেন। এরপরে বিচারক উভয় পক্ষ 3 জনে মিলে সিদ্ধান্ত নিয়ে কেস ম্যানেজমেন্টের 7 ডেট বলে দেয়। যদি এক ডেটে আপনি সময় নেন, আদার পক্ষকে আপনি টাকা দিতে হবে আপনি অ্যাডজমেন্টের জন্য। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স যে জিনিসটা, এটা আমরা ইম্পোজ করতে তো কষ্টের কিছু না, কঠিন কিছু না। আমরা শুধু হাই হুতাশ করতেছি,
মানে আমরা গেলো গেলো বলে বলতেছি, কিন্তু শুভ সূচনা হয় না। আজকে যে এই কমিশন যে রিপোর্ট দিয়েছে, আমি আনন্দে আত্মহারা। কেন জানেন? যে অ্যাটলিস্ট শুরু তো হলো। এই শুরুর জন্য 53 ইয়ার্স আমরা ওয়েট করছি, কেউই শুরু করে নাই। সবাই বলছে ক্ষমতায় গিয়ে বিচার বিভাগের অবারিত স্বাধীনতা দিবে, আর আইনমন্ত্রী বিচার বিভাগকে শুধু টেলিফোনে হুমকি ধামকি দিয়ে তার যাচ্ছে তাই করতেছে। এটাই তো দেখছি। অন্তত এইটার পরে যদি আর বিচারকরা দেখেন, এটা তো চাকরি না। মনস্তাত্ত্বিকভাবে অনেক বিচারককে শুনি, সে বলে যে ভাই আর 3 বছর রিটায়ারমেন্ট আছে, কোনো রকম কাটাই দিই, আমি তো চাকরি করি। হোয়াট এ ননসেন্স! বিচারক চাকরি করে না। বিচারকের কোনো সময় নাই, 10টায় বসবে না 12টায় বসবে না 4টায় বসবে। বিচারক 10টা থেকে 8টা পর্যন্ত করবে, বিচারক 12টায় বসে রাত্রে 10টা পর্যন্ত করবে, বিচারক 7টায়ও বিচার কার্য করবে। বিচারক চাকরি করে না। যদি ওই মনস্তাত্ত্বিক যদি অবস্থা থেকে বিচারক বেরিয়ে না আসতে পারে যে আই এম নট এ সার্ভেন্ট, আই এম নট সার্ভিং ফর আদার্স, অনলি সার্ভিং ন্যায় বিচার, আমি বলতেছি এইটা যদি মনস্তাত্ত্বিকভাবে আপনি যদি গড়ে তোলেন, এটার জন্য ট্রেনিং এর তো দরকার মানুষ আছে। স্বাভাবিকভাবেই অপরাধ প্রবণ। এখন যদি সামনে কিছু না রাখা হয়, তাহলে তো করবেই সে। আমি বলতেছি এই বিচারক শাস্তি নিশ্চিত করতে হবে, এই বিচারক খালাস নিশ্চিত করতে হবে। অর্থাৎ দুইটা তার সামনে, অর্থাৎ অপরাধীকে ধরতে হবে, আর যারা অপরাধ করেনি তাদেরকে সে নিশ্চিত করতে হবে সে যাতে শাস্তির আওতায় না আসে। আমি একটা জিনিস বলি, হার্ডেলটা কোথায়? আপনি এখন সংস্কার কমিশন অনেক ভালো ভালো জিনিস দিছে। আপনি জানেন টোটাল বাজেটের 0.3 or 4%, 0.34% বিচার বিভাগের জন্য, বাজেটের 47% আমলা পালনের জন্য। আপনি থিঙ্ক দ্যাট ওয়ে। আপনি কি আমলা পালনের জন্য বেশি টাকা খরচ করবেন না আমার বিচার বিভাগে? আরোগ্য যে মূল জায়গাটি শিক্ষা খাতে আপনার বরাদ্দ 2%। আপনি থিঙ্ক করেন, আপনি এই দেশে আমলা পালতেছেন, যে আমলাদের ব্যাপারে আজকে আপনারাই রিভিল করতেছেন, আপনার টেলিভিশন রিভিল করতেছে, পত্রিকা রিভিল করতেছে, 1000 কোটি টাকা সগরে ওই এসকে সুরের ছোট্ট সুটকেস একটা ভাঙছে। আমি উদাহরণ দিচ্ছি, আপনি শুধু সংস্কার দিলে তো হবে না, লজিস্টিক কি দিবেন? লজিস্টিক দিতে হলে আপনাকে মাত্র 1700 বিচারক এখন ফাংশন করে, আপনাকে ওখানে 10 গুণ বাড়াতে হবে। 18 কোটি লোক, আপনি বুঝতে হবে। আপনার বাজেট 0.3%, আপনি 15% বাজেট করেন, ওই 47কে 17 কমাইয়া এখানে দেন। আপনার ওখানে বড় আমলা দরকার নাই। যদি ভালো বিচার ব্যবস্থা গড়ে ওঠে, ওই যে ডান্ডা দিবে, শাস্তির ভয় দেখাবে, এখানে যাই ভয় পাবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনি রুটটা কি? যেই দেশে, পৃথিবীতে যেসব দেশ বিচার ব্যবস্থা খুব উন্নত, খুব ডিসক্রিশনারি পাওয়ার তারা ইয়া করতে পারে এবং স্বাধীনভাবে ন্যায় বিচার করতে পারে, সেই দেশগুলা উন্নত থেকে উন্নতির শিখরে চলে গেছে। স্যার যে বলছে 53 ইয়ার্সে আমরা পারিনি বলে এখন পারবো না, তা হতে পারে না। এই বিপ্লবের পরে যদি আমরা না পারি, তাহলে এই যে শহীদ 1500-1600 শহীদ বুলেট নিয়ে শুয়ে আছে না, ওরা প্রতিদিন আমাদেরকে গজব দিবে, নালত দিবে, এবং তাদের অভিসম্পাদ থেকে আমরা রেহাই পাবো না। বিশ্বাস করে না, মানে গজবে বিশ্বাস করে না। আচ্ছা, সেটা আপেক্ষিক একটা বিষয় ওনাদের দৃষ্টিতে। হ্যাঁ, যাই হোক, আমি আমি বলছি, আমি আপনার সাথে একমত, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি যে ওইটা চিন্তা করলে তার কিছু থাকতো না, আর কিছু লাগতো না, তাই না? ন্যাচারাল জাস্টিস হচ্ছে। এই ফ্যাসিস্ট 15 বছর কিন্তু যে শাস্তি পাবে, আমি আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত আপনার সঙ্গে, কিন্তু আমরা তো ওটা মনে রাখি না, তাই না? কয়দিন আমাদের ব্যবসার আয়ু, মানে আমাদের প্রত্যেক আয়ু কত দিনের মনে রাখি না। আর এত টাকা দিয়ে কি হবে? যার বয়স 80-82 হয়ে গেছে, সেও তো দুর্নীতি করছে। কারেক্ট, আপনার সাথে কারেক্ট, সেই কথাই বলছি যে ওটা মনে রাখলে তার কিছু লাগতো না, এত আইনেরও প্রয়োজন হতো না। আমরা একটা বিরতি যাব। বিচারক মাজদার হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আলাদা সচিবালয়ের কথা বলা হয়েছে, হাইকোর্টের বেঞ্চ স্থানীয়ভাবে গঠনের কথা বলা হয়েছে, ডিসেন্ট্রালাইজেশন কথা বলা হচ্ছে, এগুলো তো প্রস্তাব ছিল অনেক আগেই, করা হয়নি, নিশ্চয়ই রাজনৈতিক সুবিধাদের জন্য করা হয়নি। এখন আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারবো? আপনারা সুপারিশ করেছেন, এটিও তো দীর্ঘ সময়ের বিষয় নাকি খুব স্বল্প সময়ে? আমি জানি না, আপনার কাছে আমি উত্তরটা নেব। একটা ছোট বিরতি পরে দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ। 21 রাতে আলোচনা করছি বিচার বিভাগ সংক্রান্ত সমস্যা সংক্রান্ত যে কমিশন, তাদের যে প্রতিবেদন দেওয়া হলো, সুপারিশ দেওয়া হলো, সেগুলো কতটুকু বাস্তবায়নযোগ্য এবং কি কি বিষয়ে সুপারিশ করা হয়েছে, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন সংস্কার কমিশনের সদস্য, সাবেক জেলা জজ এবং আইনজীবী মাজদার হোসেন, রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। অ্যাডভোকেট মাজদার হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন, যে কোর্ট বলছিলাম যে এই ধরনের সুপারিশ আপনারা করেছেন সুপ্রিম কোর্টে ঠিক না, মানে হাইকোর্টের বেঞ্চ ডিসেন্ট্রালাইজেশনের জন্য এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেছেন, এখন এই মুহূর্তে নির্বাচনের আগে কতটুকু বাস্তবায়নযোগ্য? জি, এটা খুব একটা ভাইটাল ইস্যু। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, উনি বিচারপতির পদে আসীন হওয়ার পরই সারা বাংলাদেশের বিচারকেরাকে
নিয়ে একটা সভা করেছিলেন। সেখানে আমাদের অ্যাটর্নি জেনারেল এবং আইন উপদেষ্টা ছিল। তার পরের দিনে আপনার এখানে এসেছিলাম, আমি সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো সেখানেই মাননীয় প্রধান বিচারপতি বলেছেন পৃথক সচিবালয় লাগবে। এটা ওনার নিজের কথা না। মাজদার হোসেন মামলায় এই 1999 সালের 2রা ডিসেম্বর যে জাজমেন্ট হয় অ্যাপিলেট ডিভিশন, তার 8 নম্বর দফায় বলা হয়েছে পার্লামেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগকে মুক্ত করতে হবে। তো এই দৃষ্টিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংক্রান্ত 16তম সংশোধনের জাজমেন্ট হয়ে যাওয়ার পর অলরেডি একটা পার্ট কার্যকর করে ফেলেছে। এখন আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে উনি কার্যক্রম শুরু করেছে। আর একটি পার্ট হচ্ছে আমাদের অধস্তন আদালত, যে অধস্তন আদালতকে আদালতের সেপারেশন মামলার মূলই ছিল, সেপারেট শব্দের মূলই ছিল যে প্রশাসনের নিয়ন্ত্রণ মুক্ত থেকে। আপনি জানেন 1972 সালের সংবিধানে প্রধান বিচারপতি বিচার বিভাগের নিয়োগ, শৃঙ্খলা সব কিছু তিনি করতেন। কিন্তু পরবর্তীতে 4র্থ সংশোধনের ক্ষেত্রে এটা অ্যামেন্ড করে প্রধান বিচারপতির এই ক্ষমতা নিয়ে যাওয়া হয় প্রশাসনের কাছে। তারপর থেকে রাজনৈতিক উদ্দেশ্যেও এই আমাদের লার্নেড অ্যাডভোকেট সাহেব যেটা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিচারক নিয়োগই শুধু নয়, বিচারকদেরকে নিষ্পেষণ করা হয়েছে। কথা না শোনার কারণে অথরিটির, আইন মন্ত্রণালয়ের তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, জোরপূর্বক বিচারালয় থেকে তারাকে অপসারণ করা হয়েছে, তাদের চাকরি থেকে নানানভাবে তারা নিগৃহীত হয়েছে। তো আমরা এই জন্যই চাচ্ছি বিচার বিভাগকে সর্বপ্রথম আলাদা করতে হবে। আর আলাদার একমাত্র যেটা মুখ্য কাজ সেটা হচ্ছে পৃথক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বা সচিবালয় করা, যেখানে প্রশাসন দ্বারা বিচারকেরা নিয়ন্ত্রিত হবে না, ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না। তো এটার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি তার প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা সংস্কার কমিশনও অনুরূপ একটা প্রস্তাবনা অলরেডি আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে সাবমিট করেছি। এটা হয়ে গেলে বিচার বিভাগের যে নিয়ন্ত্রণ, বিচার বিভাগকে যে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার একটা অন্ধকার পরিবেশ, সেটা থেকে অন্ততপক্ষে বিচার বিভাগ মুক্ত হবে। কিন্তু এরপরই না, আমি কথা বলতে চাই, এরপরই বিচারকেরা ভালোভাবে কাজ করবে, দেশের জনগণের সব আশা পূরণ হবে, এটা আমি বলতে চাচ্ছি না। কারণ আপনি একটু আগে বলেছেন দুর্নীতি। আমি বলেছি আপনাকে যে আমাদের বিচার কমিশন সুনির্দিষ্টভাবে বলেছে প্রতি 3 বছর পর পর লোয়ার জুডিশিয়ারি এবং হায়ার জুডিশিয়ারির সম্পদের হিসাব প্রদান করা ম্যান্ডেটরি করতে হবে। এটা আগেই তো বলা ছিল না, কোনোদিন বলা ছিল না, আমরা এবার বলেছি প্রতি 3 বছর পর পর এদের সম্পদের হিসাব তাদের পরিবারের সবার এবং প্রোফর্মা আমরা একে দিয়ে বলেছে এইভাবে তারাকে সম্পদের নিয়ন্ত্রণ করতে হবে। হঠাৎ করে তারাকে বদলি করা যাবে না। কাদের কাছে? এটা আমরা সংস্কার আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা সাবমিট করে দিয়েছি অলরেডি। আমি বলছি যে এই যে সাবমিট চিফ জাস্টিসের কাছে দাখিল করবে। আমার প্রশ্নটা হচ্ছে যারা সম্পদের হিসাব দিবেন কাদের কাছে দিবেন, কার কাছে দিবেন? প্রধান বিচারপতির কাছে। হাই পাওয়ার একটা কমিটি করা হয়েছে আমাদের, যারা এটা দেখভাল করবে, দুর্নীতি সারা বছর দেখভাল করবে, লোয়ার জুডিশিয়ারি এবং হায়ার। সেখানে কারা কারা থাকবেন? এখানে চিফ জাস্টিসের নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশনের 2 জন থাকবে, হাইকোর্ট ডিভিশনের থাকবে, অ্যাটর্নি জেনারেল থাকবে, নিয়োগ কমিটি। আমি আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, মানে একটু ভিতরে যেতে চাই, বলুন। আমি যদি এই প্রশ্নটা করি আপনাদের দুজনের কাছে, দুর্নীতি দমন কমিশনও তো হয়েছে, হ্যাঁ, মানবাধিকার কমিশনও হয়েছে, এবং এইসব জায়গায় তো সাবেক বিচারপতিরা থাকেন। বিচারপতি তো বিচারপতি, সাবেক আর বর্তমান কি, তাই না? যদি নিজের স্বচ্ছতা, নিজের সততার কাছে দায়বদ্ধ থাকতে হয়, কিন্তু সেসব কি ঠিক মতো কাজ করেছে? না। দুর্নীতি দমন কমিশনে কেউ অভিযোগ না করলে সহমতে দুর্নীতি দমন কমিশন এই বিচার বিভাগের কর্মকর্তারা কোথায় দুর্নীতি করলো, কি করলো, এগুলো তারা যাচাই কখনো করেনি, ভবিষ্যতেও করবে না। এই জন্য আমরা একটা বিধান করে দিতে চাচ্ছি, ম্যান্ডেটরি বিধান। আর এটা কাউন্টার একটা ইউনিট নয়, তারা তাদের কাজ করবে, দুর্নীতি করবে, কোর্টে মামলা করবে। চিফ জাস্টিস তো তা করবে না, ডিপার্টমেন্টাল অ্যাকশনে যাবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, যেমন আমাদের অধস্তন আদালতের কে যদি অনিয়ম কেউ করে, শৃঙ্খলা বহির্ভূত কাজ করে, দুর্নীতির ঘুষ আসে, তার মধ্যে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয়, মামলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেগুলো করে। তা আমরা এখন যেটা করতে চাচ্ছি, যেটা ছাকনি উনি বললেন, সেটা হচ্ছে যে আমরা সারা বছর এগুলো যাচাই বাছাই করব। আমাদের থাকবে, বুথ থাকবে, আমাদের অনলাইনে নাম্বার আমরা দিয়ে দিয়েছি, অভিযোগ জনগণ এখন অভিযোগ দিতে পারবে, এটা দরখাস্ত দেওয়া লাগবে না, অনলাইনে দিতে পারবে, মোবাইলে
মেনে দিতে পারবে। সারা 3 মাস পর পর 6 বছর পর পর আমরা এগুলো স্ক্রুটনি করব, কমিটি থাকবে, দেখভাল করবে। মোরাভার তাদের 3 বছর পর পর যদি আমরা হিসাব বিবরণী নিই, তারা একটা ভয়ে থাকবে, একটা সচেতনতা। এটাই তো ছিল না আমাদের অতীতে কোনোদিন 53 বছরে। এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। একদিনে তো সব ধুয়ে সাফ করা সম্ভব নয়। না, না, আমরা এক পা জি। দুপা করে আগাতে চাই এবং আমাদের সেই ফার্স্ট উদ্যোগ এটে। আমি মনে করি এতে দুর্নীতি রিডিউসড হবে। ব্যারিস্টার ওমর ফারুক, এটি কতটা বাস্তবায়ন উপযোগী এগুলো? দেখেন, আমরা তো শুরুতেই সব কিছুতেই বলি পাবলিক ইন্টারেস্ট, জনকল্যাণ। আপনি একটা প্রশ্ন করেছেন যে ডিসেন্ট্রালাইজেশন, যে হাইকোর্টগুলা বিভাগীয় শহরে যাবে এবং অধস্থন আদালত তো এখন বলে না, এখন স্থানীয় আদালত যেটি নাম আসছে। আমি ভালো, অধস্থন একটু খারাপ লাগে। স্থানীয় আদালতগুলা প্রান্তিক অঞ্চলে যাবে, উপজেলা লেভেলে যাবে, যেটা এরশাদের সময় ছিল। এটা নিয়ে অনেক ডিবেট হচ্ছে, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে আমাদের কনস্টিটিউশনাল স্বাধীনতায় জুলাই বিপ্লবের স্পিরিটটা হচ্ছে সেবাটা সিটিজেনের দোরগোড়ায় যাবে। আপনি বান্দরবন থেকে একটা লোক হাইকোর্টে আসে না, তার যদি গুড কেসও থাকে, ক্লিয়ার কেসও থাকে, তারপরও আসতে পারে না, শুধু টাইম, মানি এবং এই যে এই হয়রানি, দুর্ভোগ। আজকে আপনি যদি পার্বত্য জেলায় যদি হাইকোর্টের যদি 2 জন বিচারপতিরই দিয়ে যদি একটা বেঞ্চ ওখানে দেন, শুধু জুরিসডিকশন, আমি দেখলাম, আমি আর্টিকেল 100-এর 5 আর 6 পড়ে দেখলাম, চিফ জাস্টিস যেরকম এখন হাইকোর্টে 50টা বেঞ্চ গঠন করে, ঠিক 5টা বেঞ্চ উনি 5 জেলায় গঠন করবে। 2 জন ওখানে যাবে, জাস্ট অফিসটা সেট আপ হবে, ওখানে বাকি সব করবে। আর এই ক্ষেত্রে সুবিধা হবে কি, একটা রংপুরের মানুষ রংপুরে গিয়া তার হাইকোর্টে ইজি অ্যাক্সেস পাবে লয়ারের। সে ওখানে যায়, প্রতারণার ওইভাবে শিকার হবে না, দালালের ওইভাবে শিকার হয় না, কারণ ওই এলাকাতে সে চিনে, নন টু হিম, মানুষগুলো সে জানে। আর ঢাকা প্রথমে হাইকোর্টে এসে একটা দালালের খপ্পরে পড়লে তার জীবন শেষ। ফরমার চিফ জাস্টিস বলছে ওনার আপন আত্মীয় 10 লক্ষ টাকা খুইয়েছেন এই হাইকোর্টের দালালের কাছে, উনি বলে গেছেন ওনার বিদায়ী স্পিচে। তো অর্থাৎ ওগুলো তো আমরা অ্যাড্রেস করতে পারতেছি না। আমি বলতেছি এখন একটা জিনিস শুধু আসছে যে দোরগড়ায় গেলে মামলা বেশি হবে। আরে হোয়াট, আমি রেমেডিলেস মানুষ, আমি রেমেডির জন্য মামলা করব না? আর মামলা কমের জন্য তো ব্যবস্থাই আছে। ভুয়া মামলা করলে তোমার পেনাল করে 200 থেকে 210 পর্যন্ত শাস্তির বিধান আছে। আজ পর্যন্ত হয়েছে ভুয়া মামলা এই ধরনের শাস্তি? 2-1টা হয়েছে, খুব কম, যেটা এক্সাম্পলের না, ভেরি ভেরি রেয়ার। আমি যেটা আপনাকে উদাহরণ দিই, সোনালী ব্যাংকের এক অ্যাপিলেট ডিভিশনে এক মামলায় আমি ব্যাংকের উপর 20 লক্ষ টাকা কস্ট আদায় করতে পেরেছি। আদায় মানে এখনো হয় নাই, বাট ইম্পোজ হয়েছে, জাজমেন্টও হয়েছে। আমি বলতে বুঝিয়েছি এই লোকটা 40 বছর এই লোকটাকে সোনালী ব্যাংক হয়রানি করছে, তার গরু বিক্রি করছে, ছাগল বিক্রি করছে, জমি বিক্রি করছে, এটার কম্পেনসেশন কি? আসেন, আজকে মামলা রিডিউস বলে না, অনেক মামলা বেড়ে যাবে। মামলা রিডিউসের পন্থা হয়েছে কেস ম্যানেজমেন্ট করবেন, 30 দিনের ভিতর শেষ করবেন, না করলে আপনার জরিমানা, আপনি যদি হেরে যান আপনি 2 পক্ষের টাকা দিবেন। এগুলো তো আছেই। এই জিনিসগুলো করার জন্য তো সৎ উদ্দেশ্য দরকার, এটা তো প্রবিধানেই আছে। এখন উদ্দেশ্য দরকার। উদ্দেশ্য আমরা কেন পাচ্ছি? আমরা চিফ জাস্টিস এখন যেভাবে বলতেছেন, যেভাবে এগোচ্ছেন, আমরা একটা আশার আলো দেখছি এই কারণে যে উনি 2 দিন কিন্তু এজলাসে বসেন না, এই 2 দিন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করেন। একটা পৃথক সচিবালয় থাকলে এটাও কিন্তু একটা ধাপ আপনাকে এগোবে। আপনি সচিবালয়ের ভিতরে যাই লাইন দাঁড়া থাকতে না, আমার সচিবালয়, আমি লয়ার, তখন সচিবালয়ে গিয়ে বলতে পারবো যে মিস্টার সচিব আপনি যে কাজটা করেছেন ঠিক হয় না, অ্যাটলিস্ট আমি ভয়েস তো রেজ করতে পারবো। আমি আরেকটা উদাহরণ দিই, আমি রাঙ্গামাটি থেকে একটা মামলা করলাম 561-এ, তাদের ওখানে হইল, বলে যে আগে চৌকি আদালত ছিল, যে চৌকি আদালত নাকি তুলে নিছে, যার কারণে তার হয়রানি। সে আমার শুধু টেলিফোনে একদিন বলছে শুধু অ্যাফিডেভিট করতে আসবো, আর আসতে পারবো না, সে আমাকে জ্বালাতেও পারবে না, তার মামলা যে তাড়াতাড়ি শুনানি করব। তো আমি বলতেছি, আপনি প্রান্তিক মানুষকে যদি আপনি রেমেডি না দেন, তারা রেমেডিলেস থেকে যাবে। ভাই, রেফের মামলার আসামি যদি 30 দিনে বিচার না পায়, স্যার বলছে 5 বছর পরে তো তার আলামত এমনিই নাই। তো সুতরাং আপনি অনেকগুলোর একটা পরিবর্তন ঘটে বিধিবদ্ধ কাগজে অন্তত লিখে দেন। যদি এই কাগজটা না মানে, আপনি সাংবাদিক হিসেবে তখন বলবেন তুমি এই আইনে বলা আছে তুমি মানো নাই, আপনি তার একটা সামাজিক প্রেশার হবে, সাংবাদিকতার একটা প্রেশার হবে, প্রফেশনাল যে বডিগুলো আছে তারা প্রেশার করবে, বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়ামে তখন বলবে দেখো এই ক্রাইটেরিয়া ছিল, দেখো এই বেটাটা এই ক্রাইটেরিয়ার ভিতর নাই, তারপরও সে হয়ে গেছে মামার কারণে, খালুর কারণে, নানার কারণে। আর আমি অ্যাড করতেছি এই কারণে, আপনার ওই প্রশ্নটা আমি স্যারকে রিকোয়েস্ট করব,
কমিশনের মেম্বার হিসাবে, মাজদার হোসেন হিসাবে, যে আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ভালো বিচারপতি নিয়োগের, তারা যদি ফেল করে তাদেরও কিন্তু একটা জবাবদিহির ব্যবস্থা করতে হবে। আমাদের জবাবদিহির ব্যবস্থা না থাকার কারণে, আমি সুইট উইল একটা শব্দ ব্যবহার করেছি, ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো সুইট উইলে আপনি যা খুশি তা করবেন, যেহেতু আপনারা কেউ ধরতে পারবে না। ইভেন আমি এটাও মনে করি আমাদের প্রধান বিচারপতিরও দায়বদ্ধতার ভিতর থাকতে হবে, প্রধান বিচারপতিকেও দায়ের ভিতর আনতে হবে, অ্যাটলিস্ট উনি নিজেকে নিজে দায়ী করারও একটা ব্যবস্থা করতে হবে। মাজদা হোসেন, টিআইবি তো সারা বছর নানান বিষয় দুর্নীতির প্রসঙ্গ তুলছে এবং বিচার বিভাগ নিয়ে যা কিছু বলেছে সেগুলো আপনারা কতটা বিবেচনায় নিয়েছেন এবং তাদের যে অভিযোগগুলো সেগুলো দূর করার জন্য কি সুপারিশ করা আছে? খুব একটা ভাইটাল কোশ্চেন, যার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, এর উপর আমি নিজেই কাজ করেছি। টিআইবি আমাদের দেশে আপনি জানেন মাত্র 43 লক্ষ মামলা এখন বিচারাধীন, আর প্রতি বছর কয়েক লক্ষ এর সাথে জড়িত হচ্ছে। কিন্তু আমাদের যে বিচারের সিস্টেম, এটা জীবনেও রিডিউসড হবে না আমরা যদি সিস্টেম চেঞ্জ না করি। আমার সৌভাগ্য হয়েছিল একবার সিঙ্গাপুর যাওয়ার, তো ওখানে কোনো কেউ টিকিট চাই না, কার্ড দিবেন সব জায়গায় চলে যাবে। অর্থাৎ আমি দেখলাম প্রত্যেক জায়গায় সিস্টেমকে এইভাবে বিল্ড আপ করা হয়েছে, ইচ্ছা করলে আপনি চুরি করতে পারবেন না, ফাঁকি দিতে পারবেন না। আমাদের বিচার ব্যবস্থা এবং আমাদের দেশের কার্যক্রমে ব্যাংক, বিমা, স্কুল, প্রতিষ্ঠান, আমি শুনে আশ্চর্য হয়ে স্পিড মানি একটা নতুন শব্দ এসেছে। এখন ঘুষের প্রতি শব্দ হিসাবে স্পিড মানি এসেছে। অফিস আদালতে আপনি স্পিড মানি দেন, আপনার কাজটা তাড়াতাড়ি হবে। অর্থমন্ত্রী জি, এরাই এগুলো করে, আমি আর নাম নিতে চাচ্ছি না, আমি সব এগুলো জানি। তা আমরা কোন পর্যায়ে গেছি, টিআইবি বিচার বিভাগ সম্পর্কে যেটা বলেছে আমি তাদের সাথে একমত, এবং তাদের 23 সালের যে রিপোর্ট সেটা আমি দেখেছি, এবং এখানে দুর্নীতি কোথায় হয় একবারে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। একজন ক্লায়েন্ট ওই দুর্নীতির সাথে জড়িত, কেন জড়িত হবে না? উনি যেটা বললেন যে বিচারে আসে না, আমি যে ঘুষ দিয়ে তাড়াতাড়ি আমার বিচারটা পাই তো আমি দিব না? আমার তো হয়রানি আছে, সময় ক্ষেপণ আছে। তো টিআইবি একবার স্পেসিফিক, এই দেখেন আমি অনেকগুলো দফা দিয়ে আমরা ফিগার দিয়ে বলেছি। টিআইবি যেটা বলেছে সেটা সুপ্রিম কোর্ট, নিম্ন কোর্ট সব সম্পর্কে বলেছে যে এইভাবে দুর্নীতিগুলো হচ্ছে। তাতে এই আদালতের কর্মচারীগণ থেকে শুরু করে সবাই এই কার্যক্রমে জড়িত, যা এদেশের আপামর জনসাধারণ শতভাগ জানে এগুলা। আমি এখানে হয়তো খোলাখুলি আলোচনা করতে পারছি না। তো এই দুর্নীতি রিডিউসড করার জন্য আমরা এবারকার কমিশনে আমরা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি। জেলা পর্যায়ে কমিটির কার্যপরিধি কি হবে, জাতীয় পর্যায়ে কমিটির কি কি কার্য হবে, এই সব প্রতিরোধ করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কেস ম্যানেজমেন্ট। আমরা যদি কেস ম্যানেজমেন্টকে সুন্দর করতে পারি, বিকল্প বিচারের পদ্ধতিগুলা এডিআর থেকে নিয়ে স্ক্রুটনি যদি মামলাগুলা করতে পারি, মামলার সংখ্যায় এমনি 50% নেমে যাবে। এবং অনেক মেথড আছে যা আধুনিক বিশ্ব সেগুলো এখন অনুসরণ করছে, এবং মামলার জন্মের প্রারম্ভে সেগুলো নিঃশেষ হচ্ছে। আমাদের সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে আমাদের দেশের যারা জনগণকে নিয়ে কাজ করে, যারা নেতৃত্ব দেয়, তারা বিচার বিভাগ নিয়ে মোটেও ভাবে না। এদিকে সময় দৃষ্টি দেওয়ার মতো এক মুহূর্ত তাদের নাই। ফলে এখানে কি অনাচার হচ্ছে, কি অনিয়ম হচ্ছে, কি রিফর্ম করা দরকার হবে, এগুলো তারা ভাবে না। আমাদের সৌভাগ্য, এই শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই সুযোগ এসেছে, আমরা এগুলো দৃষ্টি দিতে পেরেছি, এবং এগুলো আমরা অথরিটির কাছে সাবমিট করেছি। এইভাবে দুর্নীতি রিডিউস করা যায়, আপামর জনসাধারণকে এখানে আনা যায়। বাস্তবতার জায়গা থেকে এই সুপারিশগুলো করেছে, সব সেই বাস্তবতার জায়গা থেকে নির্বাচনের আগে এই সমস্যাগুলোর সম্ভাবনা কতখানি? না, আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, আমি মনে করি উইদিন 6 মান্থ আমাদের প্রস্তাবে, আমার 6 মান্থ আমরা যে প্রস্তাব দিয়েছি, সংবিধান সংশোধনের কোনো জায়গা নেই আছে আমাদের সংবিধানে, সেগুলো কথা আলাদা বলছি। যেগুলো সংবিধান সংশোধন, অবকাঠামো, সেগুলোর জন্য সময় লাগবে। কিন্তু বাদবাকি যেগুলো আপনি ইচ্ছা করলেই উইদিন এ মান্থ আপনি এটা চালু করতে পারেন। এতে যেমন আপনি জাজ নিয়োগ দিবেন, দুর্নীতি রেজিস্ট্রের জন্য এই আইনগুলো কাল থেকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, সকাল থেকে। তো এগুলো 2 মাস 3 মাসের মধ্যে এগুলো কার্যকর করলে এদেশের বিচার বিভাগ প্রাতিষ্ঠানিক একটা সৌন্দর্য এবং জনগণের আকাঙ্ক্ষা প্রিভেল করবে, আমরা এটা মনে করি, এবং এটা সহজে সম্ভব। এটি সম্ভব। কিন্তু আমি আরেকটা প্রশ্ন এর সাথে আপনার কাছে করতে চাই যে 43 লক্ষ মামলার কথা বলছিলেন, মামলা জট আকারে রয়েছে, এর বাইরে যে অনেক মানুষ মামলা পর্যন্ত করতে পারে না,
টাকার অভাবে, পেশিশক্তির ভয়ে, রক্তচক্ষুর ভয়ে যারা ধর্ষণের শিকার হচ্ছে, তারা তো এরকম অনেক মামলা রয়েছে, অনেক কিছু মামলা তো না, অনেক ঘটনা রয়েছে যেগুলো আদালত পর্যন্ত আসতে পারে না। তাদের সুরক্ষার জন্য কোনো প্রস্তাব করা হয়েছে বা যাতে নির্ভয়ে মানুষ আসতে পারে? আচ্ছা, সুনির্দিষ্ট প্রস্তাব বলবো না, আমরা এই বিষয়টা খুব ইন ডিটেইলস এখানে তুলে ধরেছি। বিচারহীনতার যে সংস্কৃতি, আমি আমার 4 দশকের বিচারিক অভিজ্ঞতা থেকে বলছি, আমি তো এ দেশটা তো গ্রাম ধরতে হবে, আমরা তো এখন আরবানাইজ সম্পন্ন করতে পারিনি, যদিও হয়ে যাচ্ছে। আমি বহু মানুষের সাথে মিশেছি, আমি গ্রামের মানুষ, দেখেছি রেপ মামলা থেকে জমি হারিয়ে যাচ্ছে, টাকা পয়সা ছিনতাই হচ্ছে, কিন্তু কেউ কোর্টে যেতে চাচ্ছে না, কারণ স্থানীয় লোকজন দিয়ে মেটার চেষ্টা করছে। ওই একটা ভয়, আর অর্থ খরচের ভয়। অর্থ নিষ্পাপ কোর্টে গেলে আরো টাকা খরচ হবে দীর্ঘদিন, আরো টাউট বাটপারের হাতে। উনি বললেন না, চিফ জাস্টিস অভিযোগ করেছে তার আত্মীয়র 10 লাখ টাকা খুইয়ে গেছে। তো এই অবস্থাটা, আপনি 43 লাখ মামলার কথা বললাম না, তার 10 গুণ বেশি এরকম অফেন্স দেশে ঘটছে প্রতিনিয়ত, কিন্তু মানুষ কেউ কোর্ট কাছারিতে বিচারালয়ে আসে না, বলে ওখানে যাওয়া যাবে না। আপনাকে আরেকটা কথা বলি, আমার বাড়ি রাজ্যেই, ওদিকে ঝগড়া শুরু হলে মানুষ কি বলে জানেন? দুশ্মনকে অভিশাপ দেয়, তোর ঘরে মামলা ঢুকুক। তার মানে একটা মানুষকে শায়েস্তা করার জন্য, তাকে নিঃস্ব করার জন্য তার বিরুদ্ধে একটা মামলা করে দিলে বা শেষ। তাহলে আমাদের কোর্ট কাচারির অবস্থা কিরকম জানেন? তাহলে এটা দিয়ে এই চিত্র থেকে ভাই, এই জন্য আমরা এটা অ্যাড্রেস করেছি যে আপনি আরেকটা ছোট্ট কথা আমাকে বলতেই হবে। আমি এলিভেটেড রোড দিয়ে যাই, দেখি 11টার সময় উপরে লাইটগুলো জ্বলছে, বিদ্যুৎ বিভাগের দায়িত্বে নিযুক্ত, বেলায় 11টায় আমি দেখেছি। আবার আপনি বিকেল বেলায় যান, লাইট জ্বলছে কেন? মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে যান, পানির অপচয়, বিদ্যুতের অপচয়। আমাদের মাইন্ডসেট, আমাদের নৈতিকতার এতই অবক্ষয় হয়েছে, এবং এর জন্য দায়ী হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ। এদেশের বড়দের তোয়াজ করা, তাদের শেষে তো তাদেরকেই পরিচালনা করতে হবে। হ্যাঁ, ওই তারাই এদেশের জনগণের নৈতিক অবক্ষয় ঘটিয়ে মানুষের, একটা রিক্সাওয়ালা, একটা রাস্তার মুদি, একটা ফুটপাতের লোক থেকে নিয়ে একবারে টপ পর্যন্ত সকলের নৈতিক চরিত্রের অবক্ষয় এমনই হয়েছে যে আপনি কিছু নেই নিতে আশা করতে পারেন না। আমি একটু ব্যারিস্টার ওমর ফারুক, এই যে যাদের মামলা করার সাহস নেই, অর্থ নেই, এই বিষয়ে আর কোন ধরনের সুপারিশ করা যেত, বা আপনি কোনো কিছু যোগ করবেন কিনা? যে সরকারের দিকে আমি বলে দিই, এটা রিডিউস হয়ে যাবে, এটা সাহস যোগাবে। যখন ন্যায় বিচারটার আলো দেখা যাবে যে আমি ন্যায় বিচার পাবো, তখন মানুষ একটু কষ্ট হলেও তখন সে আসবে। বিষয়টা হচ্ছে, মানুষ কি থানায় যায়? আপনি যাবেন, আমি যাব? মানুষকে বেঁধে মারলেও তো থানায় যায় না। কেন জানেন? ওখানে গেলে বলে যে আমি যদি ভুক্তভোগী হই তাও আমাকে টাকা দিয়ে মামলাটা করতে হবে, আমি যদি আসামি হই তাও আমার টাকা দিতে হবে, আমি যদি লাশ হই তাও টাকা দিতে হবে। অর্থাৎ এই বন্দোবস্তগুলো যদি আমরা রিডিউস করতে পারি, আমি বলছি সমূল উৎপাটন আমি করতে পারবো না, যদি রিডিউস করতে পারি। কিভাবে রিডিউস করা? শুরুতেই বলতেছি যে আপনার ক্রাইটেরিয়া সেট করা, কে আমার গার্ডিয়ান হবে সংবিধানের, কে আমার বিভিন্ন মন্ত্রণালয়ের গার্ডিয়ান হবে, এবং তাদের ক্রাইটেরিয়া কি হবে, এবং ক্রাইটেরিয়া ফেল করলে কি হবে। এই যে দুদকের কথা বলছেন, শুধু যদি একটা সংস্থা দুদককে যদি আপনি যদি সুন্দরভাবে সাজাতে পারেন, মাইম্যান নিয়োগ না দিয়া, আত্মীয় স্বজন নিয়োগ না দিয়া, এলাকার কোটায় বিবেচনা না করে, এই দুদক যদি ফাংশন করে, অন্তত ধরেন 25% কমে যাবে। আমি উদাহরণ দিই, আমি ইচ্ছা করলেও পারবেন না। কেন জানেন? পরিবেশ অধিদপ্তর একটা আছে না, এই এনভায়রনমেন্ট প্রোটেক্ট করার জন্য, আমাদের ফিউচার জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্য। তাদের ওখানে আইন অমান্য করলে তো শাস্তি। আপনি জানেন তাদের অনলি মাত্র 2টা ল অফিসার, 26টা ক্যাডার, 26টা ক্যাডারের মন্ত্রণালয়ে ওখানে কোনো লয়ের ব্যাকগ্রাউন্ডওয়ালা লোক নাই। ফরেন মিনিস্ট্রি প্রতিনিয়তই বিদেশের সাথে বায়োলেটারাল, ইউনিটারাল অনেক চুক্তি করে। ওখানে আন্তর্জাতিক যে ট্রিটিগুলা, যে চুক্তিগুলা করার এক্সপার্ট লয়াররা আছে, তাদের একজনও নাই। তারা নিজেদেরকে মনে করে যে তারা যেহেতু ফরেন অ্যাফেয়ার্সের ভালো ছাত্র, তারা সর্বজান্তা। এই যে দেখেন বিভিন্ন ডিসপিউটের পরে আমরা যে ক্ষতির সম্মুখীন হই, আমরা বিভিন্ন আন্তর্জাতিক আদালতে হারি না এই ট্রিটি যখন করে, যখন এটার ক্লজ, টার্মস, কন্ডিশনগুলো সেট করে। আমি উদাহরণ দিই, কেন জানেন? অর্থাৎ আপনি রাইট পারসন, রাইট জায়গায় যদি ঠিক না করতে পারেন, আর যদি আপনি যদি মনে না করেন যে আপনার উপর এত বড় দায়িত্ব, আমার ট্যাক্সের টাকায় আপনার গাড়ি 30,000 টাকা আপনার কাজের লোকের জন্য পান, আপনি আমারে সার্ভিস দিবেন, সেবা দিবেন, যদি এটা মনে না করেন, এটা মনে করানোরও ব্যবস্থা করতে হবে, মনে না করেন তাহলে আপনি তো ততই বছ হবে। আমরা বারবার, আপনি যেই প্রশ্নটায় আসতেছেন, আমরা হচ্ছে না কেন, হচ্ছে আমরা 53 ইয়ার্সে আমরা এত ব্যাকে গেছি, এখন এগোতে হবে। যেমন আমি আপনার আরেক শত বলেছি,
ভাই শুরুতে আপনি বলে দেন রাজনৈতিক দল ঠিক হয়ে যাবে, 153 জন এমপিরে আপনি 6 মাসের মাথায় হ্যাং করেন যে ভাই তুই বিনা ভোটে এমপি হয়ে আমাদের পুরো জাতিকে নষ্ট করেছিস, পুরো জাতিকে বেনিফিশিয়ারি বানিয়েছিস, বা এই নির্বাচনগুলো যারা কন্ডাক্ট করছে, নির্বাচন প্রধান কমিশনারকে আজকে গ্রেপ্তার করতে পারেন নাই। হোয়াট এ ননসেন্স। আমার পুরো জাতিকে সে অসভ্য বানিয়েছে সারা পৃথিবীর কাছে, আমার পুরো জাতিকে অসম্মানিত করেছে, আমার পুরো জাতির ভোটারকে অসম্মান করেছে। আপনি কেন করতেছেন? আপনার তো অবারিত পাওয়ার আছে। এগুলো হচ্ছে না, অর্থাৎ আমরা ম্যানেজ হয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যোগাযোগ বৃদ্ধি করছি। যেই কালো টাকা মাঠে আছে ওই কালো টাকার বন্দোবস্তের ভিতর আমি চলে যাচ্ছি। আজকে আমি বারবার বলতেছি ভাই, আপনি উপদেষ্টার ভিতর আপনি 40%, আমরা সবাই বলতেছি অথর্ব উপদেষ্টা, বৃদ্ধ উপদেষ্টা, আমরা ইউনুসকে বৃদ্ধ মানি যে সে আমাদের মহিরুহ, কিন্তু বাকি যারা কাজ করতে পারে না ভাই, একজন 80 বছর 90 বছর হয়ে গেলে তার 2 ঘন্টার বেশি সে কাজ করতে পারবে না। আপনি তারে বলেন যে ঠিক আছে উপদেশ দিবে দূরের থেকে, আপনি তারে একটা চেয়ারে বসান, 10টা মন্ত্রণালয় দিবেন, তারপরে 3টা মন্ত্রণালয় এখানে একজন থাকবে। আমার তো কাজ হচ্ছে না, আমি 6 মাসে ভেটিং করে দেখলাম আমার কাজ হচ্ছে না। আমি কি এখনো রিসাপল করেছি? আমি এখনো কি তেজি সাহসী? আমি 25 জনকে নিয়োগ করলে অসুবিধা কি? আমার এত বড় বাজেট। আমি যেটি বলতেছি সেটি হচ্ছে ইউ মাস্ট হ্যাভ এ গুড ইন্টেনশন টু ডু ফর গুড থিংস ফর দ্য পিপল। ওই যে স্যার আলোচনার আগে বলছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ আপনার এই স্পিরিট যদি না থাকে, আপনি কিতাবে যা বড় কিছু লেখা থাকুক না কেন, এই সুপারিশে যাই কিছু লেখা থাকুক না কেন, অল ওয়েন্ট ইন ভেইন, সব কিছু অতল সাগরে চলে যাবে। তবে আশার আলো হচ্ছে যে মানুষগুলো একত্রিত হয়ে এত বড় কাজগুলো করতেছে, এই 6 সংস্কার কমিশন, তারা ডিজার্ভ করে। তারা ছোট্ট সময়ে কিন্তু অনেক বড় রিপোর্ট করেছে, অনেক জায়গায় হিট করেছে, হয়তো আরও জায়গায় হিট করা উচিত ছিল, কিন্তু অ্যাটলিস্ট তারা যে সূচনা করেছে আমরা আশা করি এটা ক্যারি হবে। আর আমি পাশাপাশি একটা কথা বলি, এই শহীদদের হত্যাকারীদের বিচার যদি ঝুলিয়ে রেখে কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনের প্রতি এই শহীদরা অভিসম্পাদ দিবে। আমি মনে করি ইলেকশন 9 মাসের ভিতর হোক, বিচারটা 8 মাসের ভিতর হোক, অর্থাৎ বিচার সম্পন্ন করে আমি ইলেকশন চাচ্ছি। আপনার মাধ্যমে এই দাবিটা এই কারণে করছি, হারে কত যারা মরছে, ইয়ামিনের কথা ভাবেন, মুগ্ধের কথা ভাবেন, আপনি যে সাইদের কথা ভাবেন, ওরা অভিসম্পাদ দিবে। অ্যাডভোকেট মাজহারুল হোসেন, আপনি কতটা আশাবাদী যে দেখেন আমি আশাবাদী মানুষ। 40 দশক আগে 30 দশক আগে আমি সেপারেশনের জন্য মামলা করেছিলাম। আমার বিচার বিভাগের সদস্য এবং গুণীজন বলেছিল এটা জীবনেও হবে না, কিন্তু যাই হোক 1 ধাপ 2 ধাপ এগিয়েছি, অন্ততপক্ষে জাতির সামনে এটা তুলে ধরতে পেরেছি। আজকে এই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, আর যে পরিবেশ পেয়ে এই সুন্দর একটা কাজ করার জন্য আমরা চেষ্টা করেছি, এবং যত সহজে এটা ইমপ্লিমেন্ট যোগ্য, আপনাকে আমি বলেছি উইদিন 6 মান্থ এর 80% প্রপোজাল এক্সিকিউট করা সম্ভব। একটা আমূল পরিবর্তন আমরা চোখে আসবে। এবং উনি যেমন বলেছেন এই রক্ত বৃথা যাবে যদি আমরা এই কাজগুলো না করে এগোই। আমি 10 সেকেন্ডে একটা কথা বলতে চাই। আজকে সুপ্রিম কোর্ট প্রিমাইজে সাংবাদিক আহত হয়েছে, আমি আপনার শোয়ের মাধ্যমে তীব্র নিন্দা জানাই। এই সুপ্রিম কোর্ট প্রিমাইজ সবার জন্য নিরাপদ জায়গা হবে আমি মনে করি, এবং যারা যারা জড়িত, যদি কোনো পলিটিক্যাল পার্টি জড়িত, তারা ব্যবস্থা নেবে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে, এবং আমার সুপ্রিম কোর্ট প্রশাসন ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ওমর ফারুক, ধন্যবাদ অ্যাডভোকেট মাজহারুল হোসেন। আপনাকে দর্শক শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।